একজন আদর্শ চিকিৎসক হতে হলে অবশ্যই অর্গানন একান্তভাবে অবশ্যই পাঠ্য, ভালো করে পড়তে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। সকলের জন্য কি অর্গাননের গবেষক হতে হবে, এরকম একটা প্রশ্ন আসে। সকলের জন্য কি অর্গাননের গবেষক হয়ে যাবেন? বিষয়টা এমন নয়। অনেকেই বলবে আপনাকে, অন্যান্য বইতে যা বলে তা যার যার মত করে বলে, যার জন্য আমরা অর্গানন থেকে যদি শিক্ষাটা নেই সঠিক নেব। একেবারে অর্গাননের নাম শুনলে অনেকে ভয় পান এই জন্য যে আরে বাপরে বাপ, এই বই বিজ্ঞ লোকদের জন্য, বড় বড় ডাক্তারদের জন্য। আসলে কথাটা এইভাবে চিন্তা করাটা ঠিক নয়। আপনার প্রয়োজনে আপনার টুক নেবেন, আর বিজ্ঞজনের প্রয়োজনে বিজ্ঞজন নেবেন। যারা গবেষণা করবেন তারা 10টা মেটে অর্গানন জোগাড় করে অনুবাদ করবেন, গবেষণা করবেন, জানবেন, বুঝবেন। আর আমরা যেখান থেকে জানবো, যতটুকু জানা দরকার সেই বিষয়গুলো আমরা অবশ্যই জেনে যাব, আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো। তো এখন প্রশ্ন আসতে পারে, প্রয়োজনীয় বিষয়গুলো অন্যান্য বই পুস্তকেও আছে, নিয়ম নীতিতে আছে। হ্যাঁ, ভাঙা ভাঙা বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু কথা আছে, কিন্তু যখন আপনি শিক্ষাটা অর্গাননের থেকে নেবেন, মূল বই থেকে নেবেন, তখন আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাইলে আসুন, অর্গানন একদিনে হঠাৎ করে ফেনিম্যান সব সংস্করণগুলো একদিনে করেননি। 6টা সংস্করণ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে আপনারা জানেন 1810 সালে। ফেনিম্যানের জীবিত অবস্থা, ফেনিম্যান যতদিন বেঁচে ছিলেন তার মধ্যে 5টি সংস্করণ প্রকাশিত হয়ে গেছে। 6ষ্ঠ সংস্করণ লেখা শেষ হয় ফেনিম্যানের শেষ জীবনে, অর্থাৎ 1842 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসে। কিন্তু ফেনিম্যান মারা যান কত সনে? 43 সনে, 1843। তাহলে ফেনিম্যানের জীবদ্দশায় ফেনিম্যান অর্গানন, এই যে ম্যাটেরিয়া অর্গানন যে 6ষ্ঠ সংস্করণ, এটা প্রেসে দিয়েছিলেন, কিন্তু তার জীবদ্দশায় ছাপা হয়নি। ছাপা হয়েছে 1921 সালে। বড়িক এটাকে ডাজেন এটা অনুবাদ করেন। তাইলে প্রায় ফেনিম্যানের মৃত্যুর দেখা গেল, অর্থাৎ এটা লেখার 80 বছর পরে, প্রায় 79 বছর পরে, আর তারও 35 বছর পরে এটার পাবলিশড হয়, ভালোভাবে গবেষণা হয়। কত? 1956। 1956তে ভারতবর্ষের থেকে, ইংল্যান্ড থেকে মোটামুটি এটার পর্যালোচনা শুরু হয়। তো 6ষ্ঠ সংস্করণ আমাদের হাতে আসতে আসতে প্রায় দেখা যায় প্রায় 100 বছরের উপরে, অর্থাৎ অর্গানন 6ষ্ঠ সংস্করণ প্রকাশিত হওয়ার 114 বছর পর হিসাবে, ওদিকে 79 বছর আর পরে 35 বছর, এইটা আমরা হাতের কাছে পাই। তাহলে 6টি সংস্করণ কবে কবে হয়েছে এটা মনে রাখা দরকার, একটু মনে রাখা দরকার। মোবাইল নাম্বারের মতো মনে রাখলে আরো সহজ। আজকাল তো অনেকেরই অনেক মোবাইল নাম্বার মুখস্থ থাকে, একটা করে নেন মোবাইল নাম্বারের মতো। 10 19 24, 10 19 24 29 33 42, বাস 12 ডিজিটের একটা মোবাইল নাম্বার ফেনিম্যানের কাছে পৌঁছার, অর্গাননের জানার। অর্গাননের 6টা সংস্করণ, 10 সালে প্রথম, 1810 সালে প্রথম সংস্করণ, 19 সালে দ্বিতীয় সংস্করণ, 24-এ তৃতীয়, আর চতুর্থ হলো 29-এ, পঞ্চম হলো 33-এ, আর 42 সনে 6ষ্ঠ সংস্করণ। এটা অবশ্যই একটু জেনে নিতে হয়। এখন অর্গাননের মধ্যে আছে কি? আমরা এত অর্গানন করি, অর্গাননের মধ্যে মূলত আছে বইটার একটা পরিচিতি আপনারা অনেকে পড়ে ফেলেছেন এর মধ্যে, আমার জানা মতে। যারা পড়েনি তারা পড়ে ফেলবে। এর অংশগুলোকে আমি ভাগ করে একটু বলি। প্রথমে বইয়ের ভূমিকা আছে। প্রথমে কি আছে? বইয়ের ভূমিকা আছে। তারপরে বইটা সম্পর্কে একটা সূচিপত্র আছে। আগের যুগে এইভাবেই সূচিপত্র দেওয়া হতো, একটু একটু করে মূল বিষয়টা উল্লেখ করে সূচিপত্রটা দেওয়া হতো। এত এত অ্যাফোরিজমে আছে, দেখবেন বইটা আপনি পড়লেই দেখবেন। যদি ত্রিগুণনাথের বইটা আপনি সংগ্রহ করেন এটা পাবেন। আর অনুবাদ গ্রন্থ, বিশেষ করে হরিমোহন চৌধুরীর একটা বই আছে অনুবাদ গ্রন্থ, ওইটার মধ্যে ধারাবাহিক অনুবাদ আছে।
কিন্তু আমি যেটা আপনাকে তাদেরকে পড়তে বলেছি, আপনারা সেটা অন্তপক্ষে ত্রিগুণনাথেরটা সংগ্রহ করে উভয়ে পড়েন, ভালো হবে। বিজয় ভানু দত্তরটাও পড়তে পারেন। যাই হোক, সূচিপত্র আছে। এরপরে মুখবন্ধ লেখা আছে। সব বইতে মুখবন্ধটা উল্লেখ করে নাই, বড় ভলিউম হয়ে যাবে এই জন্য ওই মুখবন্ধটা ওখানে উল্লেখ করেন। তো ত্রিগুণনাথের মধ্যে মুখবন্ধটা আছে। ভূমিকাগুলা 6টা ভূমিকা সবই আছে, সূচিপত্র আছে, মুখবন্ধ আছে। আর প্যারা বা অধ্যায় আমরা যাই বলি 291টা প্যারা বা অধ্যায় আছে। এই হলো গিয়া এই 4টা ভাগে ভাগ করে অর্গাননের মধ্যে এই 4টা জিনিস ভাগে ভাগ করে দেওয়া আছে। এই 4টা ভাগের মধ্যে থেকে আমরা সরাসরি অন্য আলোচনায় না গিয়ে আমরা কি করব, অর্গাননের ভূমিকাটা আমরা আলোচনা করব। ভূমিকাটা অনেকেই পড়েন না, বিজ্ঞজনরাও পড়েন না, ছাত্ররা তো পড়েই না, এতে কোনো সন্দেহ নাই। এখন এই যে না পড়ার দৃষ্টিভঙ্গি, আমাদের একটা না পড়ার যে একটা ভাব, যে ভূমিকা পড়া লাগবে কিসে। আচ্ছা দেখেন, যে কোনো বই, একটা বই সাহিত্য হোক, কবিতার বই হোক, যাই হোক, লেখার পরে ভূমিকাটা লেখা হয় কবে? ভূমিকাটা লেখা হয় সাধারণত পরে। ভূমিকার মধ্যে লেখকের পুরো মেধাটাই তো আসলে ভূমিকার মধ্যে পাওয়া। পুরা বইটা সম্পূর্ণ শেষ করার পর প্রথম থেকে লেখা শুরু করলো, শেষ সময় তার সমস্ত মন মানসিকতা ওই বইটার মধ্যে আসলে বিজ্ঞতার ছাপ পাওয়া যায়। ভূমিকার মধ্যে বিজ্ঞতার ছাপ পাওয়া যায়, জিসটা পাওয়া যায়, যে বইয়ের একটা সারমর্ম ওখানে চলে আসে। তো এই জন্য ভূমিকাটা পড়ে নিলে বইয়ের ভিতরে কিভাবে কি আছে এটা জানা যায়। আমি সংক্ষিপ্ত ভাবে, আপনারা পড়ে নেবেন। আমি একটাই কথা বলছি যে আমি তো আর পড়ে দেবো না, আপনারা পড়ে নেবেন। ভূমিকার মধ্যে যেসব কথা না জানলেই নয়, আমি শুধু সেগুলো উল্লেখ করব। যদি ভূমিকা এখন আলোচনা করতে যাই, পড়তে যাই, তাহলে তো ব্যাপক আলোচনা হয়ে যাবে, আজকে হবে না। তো আমি জিস্ট কথা, যে কথাগুলা না জানলে চলবে না, সেই ভূমিকার সেই কথাগুলো আমি আলোচনা করছি। প্রথম সংস্করণের কথা আগেই বলেছি, 1810 সালে। হ্যানিম্যান এখানে একটা গুরুত্বপূর্ণ দুটা কথা বলেছেন, যেটা আসলে জানা প্রত্যেক হোমিওপ্যাথ ডাক্তারের জন্য একান্ত কর্তব্য। হোমিওপ্যাথ ডাক্তার হতে হলে তাকে সত্যের উপাসক হতে হবে। কি চমৎকার কথা, তাই না? অন্য ডাক্তারের থিওরির মধ্যে এটা আছে কিনা আমার জানা নাই। কিন্তু হোমিওপ্যাথ ডাক্তার হতে হলে তাকে হ্যানিম্যান বলেন যে সত্যের উপাসক হতে হবে। তার জন্য সত্যের উপাসক স্বাভাবিকভাবে কিন্তু হওয়া যায় না, তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, কতগুলা জিনিস বাদ দিতে হয়। আপনি সৎ পথে চললে অনেক জিনিসকে বাদ দিতে হয়, খারাপ পথটা থেকে দূরে সরে যেতে হয়, আপনাকে বাদ দিতে হয়। কি কি বাদ দিতে হয়? হ্যানিম্যান বলে অলসতা বাদ দিতে হয়। আয়েশ বা অলসতা মানে পড়বেন না, লেখাপড়া করবেন না, খালি অটোমেটিক্যালি আপনি ডাক্তার হয়ে যাবেন, মানুষের কাছে শিখবেন, এই বই থেকে ওই বই থেকে একটা চটি বই কিনে পড়বেন, এটা হয় না। আপনার আলস্যতা এটা বাদ দিতে হবে। আপনাকে পরিশ্রমী হতে হবে, আরাম প্রিয়তা এগুলাকে বাদ দিতে হবে। আরাম করে জীবন ধারণ চলবে না। হোমিও ডাক্তারদের কোনো আরাম নাই। লেখাপড়া হাত থেকে বই রেখে দিলে হোমিও ডাক্তারই শেষ। আমরা এখনো পড়ালেখা করি, আপনারাও করেন, সবাই করেন। কেমন? আর একটা জিনিস খুব চমৎকার, যেটা ধর্মীয় দিক থেকেও চমৎকার, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও চমৎকার, একগুঁয়েমি মনোভাব। আমি যা বুঝছি তাই ঠিক, আর যারা যা বুঝছে সব মিথ্যা। এই যে একটা একগুঁয়েমি ভাব, আমার জানাটাই ঠিক, আমি যা বুঝছি এটাই ঠিক, আর কোনো বুঝ নাই। আমি ফাইল প্যাটার্ন করি তো করবই, আমি সরতমে করি তো করবই, আমি 4-5টা ওষুধ দিয়ে চিকিৎসা করি করবই, স্যারে যত কথাই বলুক ওই সব কথা আমি শুনবো। এই দৃষ্টিভঙ্গি একগুঁয়েমি মনোভাব, মনের মধ্যে দৃঢ় এমন ভাবে গেঁথে নেওয়া যে আমি যা বুঝছি তার বাইরে কোনো বুঝ নাই, এটা ঠিক নয়। এই কথাটা জানার পরে তাইলে তাকে কেমন হতে হবে? একজন চিকিৎসককে কেমন হতে হবে? কুসংস্কার মুক্ত হতে হবে। 3টা কুসংস্কার মুক্ত হবে। পূর্বে এমন ধারণা পোষণ করা যাবে না যে আমি যেটা জেনেছি বুঝেছি
এই ধরনের রুগী ব্রায়োনিয়া দিয়ে অনেক রুগী ভালো করছে, কাজে উনিও ব্রায়োনিয়া। ব্যালেডোনা দিয়ে 10টা রুগী ভালো করছে, কাজে উনিও এইরকম পূর্ব ধারণা, যেটাকে বলা হয় পূর্ব কুসংস্কারাচ্ছন্ন মত, মানে আগেই ধারণা, রুগী আসার আগেই ধারণা করে নেওয়া, এটা বাদ দিতে হবে। অক্লান্ত পরিশ্রমী হতে হবে। আর আরেকটা জিনিস লাগবে, বুঝছেন, মানব সেবায় নিজে যে আপনি মানুষের সেবা করতে নামছেন, এই জিনিসটা আপনার বুঝলেন। দ্বিতীয় সংস্করণে তিনি প্রায় একই কথার মধ্যে আরো কিছু কথা বলছেন, 3টা কথা উল্লেখ করছেন দ্বিতীয় সংস্করণে, যেটা কত সালে মনে আছে আপনাদের নিশ্চয়ই, 1819-এ। একটু মনে করে রাখেন, পরে কাজে লাগবে। প্রথম রোগ বিষয়ক জ্ঞান লাগবে, 3টা কথা লাগবে। রোগ বিষয়ক জ্ঞান, এখন রোগ বিষয়ক জ্ঞান মানে কি? টিউমার আছে, পেট ব্যথা আছে, মাথা ব্যথা আছে, আঁচিল আছে, ডায়রিয়া আছে, এগুলা কি রোগ বিষয়ক জ্ঞান? না, এগুলা নিদানগত, মানে স্থান যেটা দখল করে এইটা না, বরঞ্চ লক্ষণগুলো কি কি, ওই রোগের সেই লক্ষণগুলো, সেগুলো জানতে হবে। ঔষধের যথার্থ কার্যকারিতার জ্ঞান, ঔষধ যে কাজ করে তার যথার্থ জ্ঞান হেনিম্যান সামনে অর্গাননের মধ্যে বলা আছে, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যথার্থ জ্ঞান লাগবে যে কি করে ওষুধ কাজ করে, এই জ্ঞানটা আপনাকে নিতে হবে। শুধু অনুমান করে যে এই ওষুধ এই কাজ করে, এইটা খাইলে এইটা হবে, এইরকম না। প্রুভিং এর কি কি এফেক্ট পাওয়া গেছে, এই সমস্ত জ্ঞানটা লাগবে। আর ঔষধ প্রয়োগের উপযুক্ত মাত্রা কি হবে, এই ব্যাপারে আমরা অ্যাডভান্স ক্লাসে একটা ক্লাস করি, আপনি সেখানেও দেখবেন কি বড় বড় ডাক্তার যারা আছেন তারাও আসেন, কি করে ঔষধের মাত্রা প্রয়োগ করতে হবে। মোটামুটি দ্বিতীয় সংস্করণে এই কথা। তৃতীয় সংস্করণ কিন্তু হেনিম্যানের একটা মারাত্মক কথা আছে। হেনিম্যানের জীবনের আমার মনে হয় অনেক শ্রেষ্ঠ কথা। হেনিম্যানের জীবনে এই কথাটা খুব চমৎকার ভাবে বলছেন। হেনিম্যান আশা করছেন আপনাদের কাছে, তাদের কাছে, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে, সকলের কাছে হেনিম্যান একটু আশা করছেন। কি আশা করছেন? এই সার্থক চিকিৎসা বিধানের সুযোগ, এই যে হোমিওপ্যাথির সুযোগ, মানব জাতি ধন্যবাদের সাথে একদিন গ্রহণ করবে। যেমন আজকে আমরা গ্রহণ করছি, আমরা সবাই এখানে হোমিও ডাক্তার, সবাই ধন্যবাদের সাথে আমরা এটা গ্রহণ করছি, যে আমরা এটা গ্রহণ করেছি। হেনিম্যান বলতেছেন হয়তো তখন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আজকে তিনি এই পৃথিবীতে বেঁচে নাই, আফসোস করে বলছেন যে আপনারা ঠিকই গ্রহণ করবেন, অনেক ত্যাগ, তিতিক্ষা, বিরক্তি সব সহ তিনি এই কথাটা তৃতীয় সংস্করণে তার বিরুদ্ধে খুব বেশি মামলা মোকদ্দমা, তাকে দেশ থেকে তাড়ানো সব চলতেছিল, তখন তিনি এই কথাটা বলছেন যে দেখেন আজকে আপনারা যাই করেন, আপনারা এটার সুযোগ একদিন গ্রহণ করবেন, আপনারা হোমিওপ্যাথ ডাক্তার হবেন ঠিকই, হয়তো সেদিন আমি থাকবো না। এই কথাটা তিনি তৃতীয় সংস্করণে বলেন। চতুর্থ সংস্করণ সাধারণত 1829 সালে পাবলিশড হয়। তিনি এই ব্যাপারে একটা চমৎকার থিওরি আবিষ্কার করেন। জীবনী শক্তির কথা আমরা বলি, প্রায়ই দেখবেন আমরা জীবনী শক্তির কথা বলি, আগেও বলেছি, এখনো বলি। জীবনী শক্তি কি? আত্মা আর দেহ হলো মানুষ, আত্মা আর দেহ হলো মানুষ। এই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আত্মা দিয়ে, তারপরে শাখা প্রশাখা যা আছে, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর অভ্যন্তরীণ ভাবে আরো দুটো জিনিস সৃষ্টি করেছেন। একটা হলো জীবনী শক্তি, জীবন চললে জীবনী শক্তি থাকে, ইমিউনিটি পাওয়ার যেটাকে বলা হয়, এই জীবনী শক্তি থাকে। আর একটা হলো গিয়া মন। মন বাই প্রোডাক্ট, আমি সেদিন আলোচনায় বলছি যে মনটাও আরেকটা সৃষ্টি, আল্লাহর আরেকটা সৃষ্টি। তাইলে আত্মা আর দেহ থাকলে মানুষ থাকে, মানুষ থাকলে তার মন থাকে, আর তার জীবনী হেনিম্যান আবিষ্কার করেছেন, এটা বলেছেন, জীবনী শক্তি একটা নাম দিয়েছেন। অর্থাৎ জীবনী শক্তি সেটা শত প্রেরণাময়, নিজে নিজে চলে, এ কিন্তু রোগ ভালো করে না। যদি জীবনী শক্তি রোগ ভালো করতো তাহলে তার ওষুধ লাগতো না। জীবনী শক্তি আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে দেয়। আপনি যদি ভালোভাবে চলেন, দিনের পথে চলেন, সৎভাবে চলেন, সুস্থভাবে চলেন, মানুষের ক্ষতি না করেন, তাহলে আপনার জীবন দেহকে যদি যেভাবে থাকা দরকার সেভাবে থাকেন, ব্যায়াম করেন, আলো হাওয়া বাতাস সব লাগে, চাইলে আপনার জীবনী শক্তি স্বাভাবিক গতিতেই চলবে। যেমন একটা গাছ মাটির থেকে রস নেয়, মাটি থাকে, আলো হাওয়া সব পাইলে কোনো সমস্যা যদি না হয়, ঝড় বৃষ্টি না হয়, তাইলে দেখা গেল গাছটা বেড়ে উঠবে, তাইলে জীবনটা বেড়ে উঠবে, তাইলে আর প্রতিবন্ধক হবে না। কিন্তু মাঝখানে কোনো যদি বাধা হয়, তাইলে জীবনী শক্তি প্রথম একটু বাধা সৃষ্টি করে, যে আমি এমন ভাবে আছি, আমাকে সেরকম থাকতে দাও।
কিন্তু বাইরের পরিবেশের চাপ এসে থাকতে পারে না। যখন থাকতে পারে না তখন সে আর জোরাজুরি করে না ভালো রাখার জন্য। কেমন? যেমন অন্য জীবাণু আসলো, অন্য ভাইরাস আসলো, অন্য ঠান্ডা লাগলো, গরম লাগলো, তখন জীবনী শক্তি প্রথম ধাক্কা সে সহ্যের মধ্যে চলে যায়, কিন্তু পরে দেখে যে না, ঠান্ডার প্রবণতা বেশি, ঝড়ের প্রবণতা বেশি, করোনার প্রবণতা বেশি, ডায়রিয়ার প্রবণতা বেশি, বসন্তের, তাইলে সে চুপ চুপ থেকে যায়। অর্থাৎ সে প্রতিবাদ মুখর হয় না, অর্থাৎ রোগ হতে দেবে না এটা না। তাইলে জীবনী শক্তিটা হলো প্রতিবাদ মুখর না, সে আপনার শরীরটাকে সঞ্জীবিত রাখে এই পর্যন্ত। এবং এই জীবনী শক্তি যখন, এটাকে আমি বলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ ক্ষমতা যদি ভালো পায়, ক্ষমতা যার পক্ষে এই জীবনী শক্তি তার পক্ষে। যদি জীবনের পক্ষে ক্ষমতা ভালো থাকে তাহলে জীবনী শক্তি জীবনের পক্ষে, আর যদি দেখা যায় না জীবনের পক্ষে না, ক্ষমতা ওই রোগের পক্ষে, রোগ শক্তি বেশি প্রবল, তাহলে রোগটার পক্ষেই সে চলে যায়, রোগকেই বাড়াইয়া দেয়। এই জিনিসটা মনে রাখতে হবে। তাইলে শত প্রেরণাময় বলা হয়, যুক্তিতর্ক মানে না, এর কোনো যুক্তিতর্ক নাই এ ব্যাপারে। এখানেই আলোচনা যতটুকু হয় সম্ভব। আপনারা 9-10 সূত্রে 9-10 নম্বর সূত্র ভালো করে যদি ত্রিগুণনাথের বইটার ব্যাখ্যা সহ পড়েন, সবটা ব্যাখ্যা পড়তে নিষেধ করছি, কিন্তু কোনোটা ব্যাখ্যা যদি পড়েন, এই ব্যাখ্যাটুকু যদি পড়েন, তাহলে আপনি জীবন সত্যি একটু ভালো বুঝবেন। জৈব ধর্মের অধীন জীবন, যেরকম থাকে তার ধর্মের অধীন জীবন আছে তো আছে, না থাকলে নাই। হেনিম্যান একটা কথা এখানে বলেছেন চতুর্থ সমাজ, যে আমার পূর্বে এই আরোগ্য কলা, এই মানে এই হোমিওপ্যাথি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সদৃশ্য বিধানই হচ্ছে এই আরোগ্য কলা, একমাত্র সদৃশ্য বিধানই হেনিম্যান আবিষ্কার করছেন। এটা কোথায় বলছে আপনার জানা থাকা দরকার, চতুর্থ সংস্করণে বলেছেন। পঞ্চম সংস্করণের মধ্যে হেনিম্যান কিন্তু এই হোমিওপ্যাথি সম্পর্কে একটা কথা বলছে, সমস্ত ভাওতাবাজির বিরুদ্ধে একটা আন্দোলন। আর চিকিৎসকের ব্যর্থতার মূল কারণ কি, এটা উল্লেখ করে দিচ্ছে। ঔষধ নির্বাচনে অমার্জনীয় অবহেলা, সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে পারে না, এই ঔষধ নির্বাচন করতে যাওয়ার যত গন্ডগোল। আর আরেকটা কথা উল্লেখ করেছেন, লোভ লালসার দিকে, অর্থাৎ অর্থের জন্য তার চিন্তা ভাবনা, অর্থ আয় কিভাবে করবে। তাইলে বলা যায় এখান থেকে সদৃশ্য বিধানই আসল আরোগ্য করা কলা, আসল আরোগ্য কলা, অর্থাৎ এইটাই হোমিওপ্যাথি একটা চিকিৎসা বিজ্ঞান, আসল চিকিৎসা বিজ্ঞান। এখানে কি দরকার আছে, পঞ্চম সংস্করণে তিনি এই কথাটা বলেছেন, প্রবীণকৃত ঔষধ, সুনির্বাচিত ঔষধ, একটি মাত্র ঔষধ, সূক্ষ্ম মাত্রায় ঔষধ, এগুলার কথা বলেছেন। তাহলে দেখেন আমরা মোটামুটি ভাবে এই কথা বলা যায় যে আমরা অর্গাননের 5টা সংস্করণ পার করে আসলাম। ষষ্ঠ সংস্করণে হেনিম্যান একটি কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে নতুন সংযোজন তিনি করেছেন কি, আমার আবিষ্কৃত প্রকৃত আরোগ্য কলা, ট্রু হিলিং আর্ট বলে সেখানে উল্লেখ করছেন। আর পূর্বের তুলনায় এটাকে সম্পূর্ণ, অসম্পূর্ণ ছিল, এটা অধিকতর সম্পূর্ণ ষষ্ঠ সংস্করণকে বলেছেন। এর মধ্যেই 50 সহস্রতমিক ঔষধ সম্পর্কে বলা আছে। কি কি পরিবর্তন হয়েছে আপনারা সেটা জানতে পারবেন ধীরে ধীরে ইনশাআল্লাহ। যতদিন যাবে ততদিন আমরা জানার মধ্যেই থাকবো আস্তে ধীরে করে। আমরা মুখবন্ধের মধ্যে খুব বেশি কথা জানবো না, কারণ আমরা ইলাবোরেট করে নেব, নিজেরা পড়ে নেব। আর আমি যেটা ইম্পর্টেন্ট কথাগুলো শুধু আপনাদের সামনে উল্লেখ করলাম। মুখবন্ধের ভিতরে একটা কথা আছে, রোগ হলো সূক্ষ্ম, অশরীরী। রোগ সূক্ষ্ম, অশরীরী, তার কোনো বস্তুগত অবস্থান নাই, তো অশরীরী। কেমন? প্রাকৃতিক, এবং এটা প্রাকৃতিক। ইয়ার মূল কারণ গতিশীল। চুম্বক যেমন একটা লোহাকে টান দেয়, তেমন আমার শরীরের ভিতরে যে প্রবণতা আছে সেইটা আসলে রোগকে টান দেয়। যদি আমার ভিতরে প্রবণতা থাকে, এটা গতিশীল। এই গতিশীল অবস্থাটা, রোগও গতিশীল, ঔষধ হবে গতিশীল, আরোগ্য হবে গতিশীল। অর্গাননের এই প্যারাসমূহকে সবগুলোকে 2টা স্তরে বা 2টা ভাগে ভাগ করে নিয়ে আমরা বুঝতে পারি। প্রথম অংশটা আরোগ্য দর্শন, ফিলোসফি যেটাকে বলা হয়, নিয়ম নীতি যা বলেন আপনি, এটা 1 থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত এগুলো আছে। কেমন? 2 ভাগে ভাগ, আরোগ্য দর্শন যেটাকে বলা হয়। আর একটা হলো আরোগ্য বিধান, অর্থাৎ কি করে বাস্তব, প্র্যাকটিক্যাল, যেটা যে কিভাবে আপনি রোগীকে আরোগ্য করবেন। তাহলে 2টা ভাগে, একটা হলো দর্শন,
আর আরেকটা হলো প্র্যাকটিক্যাল অবস্থা। এখন হোমিওতে অর্গাননের আলোকে যদি আমরা চিকিৎসা করি, তাই আমাদের দর্শনও জানতে হবে আর প্র্যাকটিক্যাল আমাদের জানতে হবে, এছাড়া চলবে না। আমরা এটা কনফার্ম জেনে গেলাম যে দুইটা স্তরে ভাগ করা, 1 থেকে 70 আর হলো 72 থেকে 291। আচ্ছা, অর্গানন তো খুব কঠিন কাজ, তাই না? পড়া জানা। আচ্ছা, সবগুলো সূত্রের কোথায় কি আছে এটা যদি, আচ্ছা আপনাদেরকে একটা বাক্য আমি বলবো এখন, আপনারা যদি যারা পারবেন লিখে নেবেন, সবচেয়ে ভালো হয়। কেউ দ্বিমত থাকলে তাও আমাকে লিখে জানাবেন এই বাক্যটার সাথে। আর যদি মনে প্রাণে চায় যে এই বাক্যটা আমি জেনে রাখি, একটু জানেন, চিকিৎসককে জানতে হবে, চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসককে কি জানতে হবে? গতিময় সদৃশ আরোগ্য বিধান। এই কথাটা একটা সহজ কথা, একটা এমন কথা যে মনে না রাখার কিছু নাই। দশম শ্রেণী থেকে যে সাধারণ একজন মানুষও এই কথা মনে রাখতে পারে। চিকিৎসককে জানতে হবে কি? গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসককে জানতে হবে কি? গতিময় সদৃশ আরোগ্য বিধান। ব্যাস হয়ে গেল। এই অর্গানন পুরো বইটাই পড়া হয়ে গেল। স্যার আপনি এমন এমন কথা বলেন, বুঝে আসে না। এই কথাটা পড়া হয়ে গেল এটা নয়, অন্ততপক্ষে আপনার স্মরণে পড়বে কোথায় কি আছে। এর মধ্যে পুরো অর্গাননের সমস্ত প্যারাগুলার কথা উল্লেখ আছে এর মধ্যে। বলে স্যার আপনি কোথায় পেলেন? না, এটা কোনো বই পুস্তকে পাওয়া যাবে না, কোনো রেফারেন্স দেওয়া যাবে না, এটা আমি নিজে বানিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য, বুঝাবার জন্য। আপনি আপনার সুবিধা মতো যা খুশি বানায় আনেন, আপত্তি। মনে রাখতে চাইলে মনে রাখতে পারেন, মনে না রাখতে চাইলে তাও না রাখতে পারেন। তাহলে এখানে দেখেন, এখান থেকে যদি আমি বেছে নেই কথাটা, চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। তাইলে এখানে 4টা শব্দকে যদি আমি বেছে নেই, একটা হলো চিকিৎসক, একটা হলো গতিময়, একটা হলো সদৃশ আরোগ্য বিধান। এই 4টা শব্দ মনে রাখেন। চিকিৎসককে জানতে হলে 1 থেকে 8, গতিময়কে জানতে হলে 9 থেকে 23, সাথে সাথে নোট লিখতে পারেন, সামনে আলোচনা হবে। সদৃশকে জানতে হলে কোথায় পাবো সদৃশ, কে বলবে সদৃশ কোথায় কি আছে, 24 থেকে 71। আর আরোগ্য বিধান জানতে হলে 72 থেকে 291 সূত্র, পুরোটা সূত্র বা অধ্যায়, আমরা প্যারা এটা বলি। এই হলো গিয়া শেষ, অর্গাননের মোটামুটি চ্যাপ্টারটা শেষ। এক কথায় বলে দিলাম, সামনে আরো কথা আছে। তো আমরা এই সামনে প্রবেশ করার আগে বিসমিল্লাহ বলা উচিত, মানে প্রথম ধাপে একটু জানা উচিত কি আছে। অর্গাননের প্রথম সূত্রটা নিয়ে একটু আলোচনা, যে একটা সূত্র, স্যার এত কথা বলেন, একটা সূত্র একটু ব্যাখ্যা করে বলেন। একটা বা দুইটা সূত্র আমি আপনাদের সামনে একটু পেশ করব। প্রথম সূত্রটা আপনারা পড়েছেন, সবাই পড়েছেন। কি আছে? বাংলায় যদি বলা হয়, রুগ্ন মানব জাতিকে আরোগ্য দান করে, রুগ্ন মানব জাতিকে আরোগ্য দান করে স্বাস্থ্য পুনরায় প্রতিষ্ঠিত করাই চিকিৎসকের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য। মানে আপনি পথ চলার প্রথম লক্ষ্য উদ্দেশ্য আপনাকে বলে দেওয়া হচ্ছে। প্রথম লক্ষ্য উদ্দেশ্য আপনাকে কিন্তু বলে দেওয়া হলো কি? মানব জাতির কল্যাণ করতে হবে, রুগ্ন মানুষটা হতে হবে, রুগী না, রোগ না, রুগ্ন মানব জাতি অর্থাৎ রুগী, অনেক রুগী মিলে রুগ্ন মানব জাতি হয়। এই রুগ্ন মানব জাতিকে আরোগ্য দান করা, এইটা তাকে কি করতে হবে? আরোগ্য দান কিভাবে করতে হবে? স্বাস্থ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ যেই জায়গায় ছিল, আপনার কাছে আসার আগে জ্বর ছিল না, ওই অবস্থাটা ফিরিয়ে দিতে হবে। এখন আপনি আবার ধারণা করেন না যে বৃদ্ধ আসিয়া বললো যে স্যার আমার চিকিৎসা করেন, আমার শৈশবটা ফিরিয়ে দেন, কথা এইটা না। কিন্তু যে অবস্থার পরিবর্তন, জীবন শক্তি বিশৃঙ্খল হয়ে যে রোগটা হলো, যে অবস্থাটা সে ছিলেন, যে অবস্থায় তিনি ছিলেন, ওই অবস্থাটা পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া, এইটা হলো গিয়ে কাজ।
টু রিস্টোর দ্য সিক টু হেলথ, পুরো স্বাস্থ্যটাকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেওয়া, এইটাই মহৎ এবং একমাত্র উদ্দেশ্য, এইটাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্য থেকে যদি সরে যাই তাহলে হোমিওপ্যাথি থেকে সরে গেল। 2 নম্বর সূত্রের মধ্যে, দ্বিতীয় নম্বর সূত্রের মধ্যে একটু আমরা সূত্রে কি আছে সবটা আমরা তো আলোচনা করতে পারবো না, আমরা পড়ে নিতে পারবো। তো এখানে জাস্ট একটা স্যাম্পল যে না কি আছে, প্রথম 2টা সূত্র অন্তপক্ষে যেন আপনি বলতে পারেন যে হ্যাঁ প্রথম 2টা সূত্রে এই কথা আছে। কেমন? চিকিৎসক, এখানে বলা আছে চিকিৎসকের সর্বোচ্চ আদর্শটা কি, সবচেয়ে বড় আদর্শটা কি হবে, উদ্দেশ্য তো পেয়ে গেলাম। এই আপনি সামনের দিকে 2 নম্বর সূত্রের যে আদর্শের কথাটা বলবো, দেখেন এর একটাও কিন্তু আমরা মানি না। যত হোমিও ডাক্তার আছেন আর আমরা আছি, অনেকেই এটা মানি না, কিন্তু সূত্রটা আছে, সূত্রের জায়গায় অর্গানের মধ্যে আছে। আমি সামনের দিকে যাই, আপনারা অর্গানটা খুলে দেখতে পারেন। চিকিৎসকের সর্বোচ্চ আদর্শের ভিতরে বলা আছে সত্তর মানে দ্রুত মানে তড়িৎ, বিনা কষ্টে, কষ্ট দেওয়া যাবে না, স্থায়ীভাবে স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে হবে। 3টা কথা আছে, সত্তর, বিনা কষ্টে এবং স্থায়ীভাবে স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে হবে। আর তার নীতি হবে সহজবোধ্য নীতির ভিত্তিতে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য উপায়ে, স্বল্পতম সময়ের মধ্যে। এখানেও 3টা কথা আছে, সামগ্রিকভাবে ব্যাধিকে নির্মূল ও বিনাশ করা সে লক্ষ্যেরই অন্তর্ভুক্ত, ওই লক্ষ্যেরই। একটু ব্যাখ্যা করবো, খুব একটু ব্যাখ্যা না করলে যেন বলে স্যার বই পড়ে গেছে, খালি বই তো আমরাও পড়তে পারি। সত্তর মানে দ্রুত, হ্যানিম্যান বলেন যে আরোগ্য করতে হবে দ্রুত, যা আমরা কেউ মানি না। ডাক্তাররা বলি যে আস্তে আস্তে রোগ সারে, আর রুগীরা তো বলে, মানে রুগীদের আসিয়া বলে যে হোমিওপ্যাথি তো আস্তে আস্তে কাজ করে। আমরা আবার আমাদের স্বার্থের জন্য হ্যাঁ বলি, হ্যাঁ বলি এই জন্য যে তাইলে আমার চেম্বারটা চলবে ভালো, রুগী তাহলে বেশি দিন থাকবে। এইরকম দ্রুত আমরা চিকিৎসা করি না, অথচ তরুণ রোগের ক্ষেত্রে, বিশেষ করে তরুণ যে সব রোগ আছে সেই সব রোগ ইনজেকশন দিতে যতটুকু সময় লাগে তৈরি করতে, তার আগে পেট ব্যথা, মাথা ব্যথা, মানে তরুণ রোগগুলা একটা ডোজের মধ্যে ভালো হয়ে যায়, এরকম বহু রেকর্ড আছে। আমার এক পাতলা পায়খানা রুগী আমার সাথে যাবে, সে যাইতে আমাকে ফোন করলো স্যার যেতে পারবো না, তো তার কাছে ওষুধ আছে। আমি বললাম আপনি, তার লক্ষণ জেনে আমি বললাম যে আপনি কোরকন ঠিক একটা দানা জিহ্বার উপরে দেন, একবার একটা দানা খাওয়া যাবে 273 নম্বর সূত্র অনুযায়ী। তো আপনি একটা দানা খান, 1 ঘন্টা পর সে বললো স্যার যাবো, কোনো অসুবিধা নাই, আমার সব কমে গেছে। এইরকম হঠাৎ জ্বর হওয়া, হঠাৎ সর্দি কাশি, হঠাৎ মাথা ব্যথা, চুল কেটে আসলেন, হঠাৎ করে আপনার মাথাটা ধরে গেল। অনেক সময় চুল কাটার পরে মাথা ব্যথা, এরকম ঠান্ডা, হঠাৎ বাতাসের ঝাপটা লেগে এরকম হলো, অথবা সাইকেল চালিয়ে আসছেন, হঠাৎ মাথায় ঠান্ডা লেগে একটা ঝাপটা লেগে এটা মাথা ব্যথা শুরু হয়ে গেল। আপনি বেলডোনাল দেখলেন, তার চোখ মুখ লাল হয়ে গেছে, হ্যাঁ জ্বর জ্বর ভাব, হঠাৎ কেমন যেন খুব খারাপ লাগতেছে, আপনার মনে হলো যে বেলডোনা দেওয়া উচিত, বেলডোনার একটা দানা তার জিহ্বার উপরে দেন, 8 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ভালো হয়। এইরকম করে এकोनाइट তো এরকম ভয় পেয়ে হঠাৎ করে কোনো রোগ জাম করতেছে, খিজ দিছে, মির্গির মতো হয়ে গেছে, ভয় পেয়ে রোগটা হয়েছে, আপনি একটা দানা তার জিহ্বার উপরে দেন, ওই এর সাথে সাথে ভালো হয়ে যাবে যদি তরুণ অবস্থা থাকে। তাহলে এইভাবে উদাহরণ দিয়ে লাভ নাই, এরকম বহুত উদাহরণ আপনাদের আপনাদের ইয়ের মধ্যেও আছে, চিকিৎসা জীবনের মধ্যে যারা চিকিৎসা করেন তাদের আছে। তাহলে সত্য হ্যানিম্যান বলতেছেন দ্রুত রোগে আরোগ্য হবে, বিনা কষ্টে, ইনজেকশন দেওয়া যাবে না। এখন মাইজদিতে বোধহয় ইনজেকশন চালু হয়েছে, বুঝছেন, নোয়াখালীর একজন ভদ্রলোক হোমিও নামে ইনজেকশন দেয়, আবার কেউ হোমিও নামে 4, 5, 10টা 12টা। একজনে আসে বলতেছে স্যার এত আপনার ওষুধ কিরকম দেন আপনি, আমি তো হোমিও ওষুধ খাই না, জোর করে নিয়ে আসছে, আমি এত ধৈর্য ধরে করে হোমিও ওষুধ খেতে পারবো না। কারণ কি? কারণ স্যার ঘন্টায় ঘন্টায় 10 মিনিট পর পর একটা পুড়িয়া খাইতে হবে, আধা ঘন্টা পর পর এটা ওষুধ খাইতে হবে, এইরকম সারাদিন কি ওষুধ খাওয়া যায়? তারে একজনের ঢাকার এক ভদ্রলোক ক্যান্সারের না কিসের চিকিৎসা করছে, তার মধ্যে 12টা ডেইলি 12টা ওষুধ তাকে দিছে, টাইম বেঁধে এইটা খাবেন এইটা খাবেন এইরকম। এখন যাই হোক, আমি কারো সমালোচনা করতেছি না। তারপর বায়োকেমি আছে, ঘন্টায় ঘন্টায় খাওয়া, ঘন্টার পরে খাওয়া, এইভাবে করে কষ্ট, রুগীকে কষ্ট দেওয়া যাবে না, ইনজেকশন দেওয়া যাবে না। সার্জারির
একটা দেখেন, যদি সার্জারি করা যাবে কিনা এই প্রশ্নটাও আসতে পারে এখানে। অবশ্যই যাবে, সার্জারির আওতাভুক্ত যা তা কিন্তু হোমিওর আওতায় না। সার্জারির আওতাভুক্ত যা তা কিন্তু হোমিওর আওতাভুক্ত না। হেনিম্যান বলেছেন সার্জারির আওতা বহির্ভূত চিকিৎসা, এটা হলো প্রাকৃতিক চিকিৎসা। যদি সার্জারির পর্যায়ে চলে যায় তাহলে তাকে সার্জারি করতে হবে। হাতের ভিতরে একটা বড় কোনো একজনে একটা বিরাট করে একটা সুই ভরে দিল হাতের মধ্যে, এখন আপনি সুই নিয়ে ঘুরবেন আর মনে করবেন যে দাঁড়ান আপনি একটু অপেক্ষা করেন, সাইলেশিয়া দিয়ে নেই, তারপর আপনি অপেক্ষা করেন, হোমিও ওষুধ দেবো, এইটা এইরকম অ্যানাগলিস দেবো, সাইলেশিয়া দেবো, এইসব কথা হলো অজ্ঞতা। যদি সার্জারির প্রয়োজন হয়, এমন কন্ডিশনে চলে যায়, এটাকে বলা হয় কন্ডিশন, অবস্থা। এই অবস্থাটা জানা রোগীলিপি জানার একটা অংশ। এইরকম অবস্থায় যদি চলে যায় তাহলে তাকে সার্জারিতেই পাঠিয়ে দিতে হবে। আর হোমিও ডিপ্লোমা যে কোর্স আছে DHMS, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি, DHMS মেডিসিন অ্যান্ড সার্জারি। সার্জারি তো আছে, আমাদের সার্জারি আছে, যেখানে লাগবে সেখানে সার্জারি, যেখানে নাই সেখানে আমরা সার্জারি না প্রাকৃতিক চিকিৎসা করব, বিনা কষ্ট, তবে হইতে হবে বিনা কষ্ট, স্থায়ীভাবে। এবং সেই চিকিৎসাটা হইতে হবে স্থায়ীভাবে। এই এখন জ্বর চলে গেল, আবার কতক্ষণ পর আসলো, যেমন নাপা খাওয়ান, জ্বর চলে আসে, প্যারাসিটামল দিয়ে জ্বর দমায় দিল, কি হয়, শরীর দুর্বল হয়ে যায়। এই 1 ঘন্টা পর খাওয়াবার পর আবার হয়, আবার খাওয়ায়, আবার হয়। এরকম করে আমি দেখেছি যে ঘাম দিয়ে শরীর একেবারে দুর্বল করে ফেলে। আবার আমেশা হয়, ওই আমেশার ওষুধ খায়, পরে আমেশার ওষুধ খেতে খেতে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, কোষ্ঠকাঠিন্যের পরে আবার পাতলা পায়খানা হয়। এইরকম না, স্থায়ীভাবে, মানে একটু মানে এমন ভাবে হবে যেন ধীরে ধীরে আসলে রোগটা নির্মূলের পথে চলে যাবে, গিয়া স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে হবে, এইটাই বলছে হেনিম্যান। এগুলো আমরা অনেকটা মানি না। এই নীতি হবে সহজ বুদ্ধ, ঝাড়ফুঁক না, তাবিজ দিলাম, হোমিওপ্যাথি তাবিজ না যে ফু দিয়া দিলাম। কেউ কেউ আবার আরম্ভ করছে চিকিৎসা চুল দিয়া চিকিৎসা, কেউ আরম্ভ করছে ওই রুগী লাগবে না, রুগী লাগবে না, তার ফটো আর তার নাম হইলেই হবে। এই সব কথা গাঁজাখুরি কথা। হেনিম্যান কিন্তু এগুলাকে স্বীকার করেন না। তিনি বলছেন নীতি হবে সহজ বুদ্ধ, ঔষধ দেবেন, ঝাঁকি কোনটার পরে কয়টা দেবেন, ঔষধ খাওয়াতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে খাওয়াতে হবে, এটাকে বলা হয় সহজ বুদ্ধ নীতিতে 2 নম্বর সূত্রের এই কথা। সর্বাপেক্ষা নির্ভরযোগ্য, যেটার বৈজ্ঞানিক ভিত্তি থাকবে, এমন না যে ঝাঁকি দিলে আন্দাজে ঝাঁকি যত পারি তত দেব, কাপ পরিবর্তন করব তার কোনো কারণ নাই, এই সব কথা না। পরিবর্তন যদি শুধু সরাসরি ঝাঁকি দিয়ে সরাসরি ঔষধ খাওয়ান তাহলে ক্ষুদ্র হলো না। অনেকে প্রশ্ন করেন, স্যার ওষুধ বানাবার পর ঝাঁকি দিলাম আর 10টা ঝাঁকি দিয়ে সরাসরি 2 কাপ বা 1 চামচ খাওয়াই দিলাম, এখানে হলো কি, স্থূল মাত্রায় আপনি খাওয়ালেন। যখন এই আমি 50 সহস্রতমিক আলোচনা করব ইনশাআল্লাহ, আপনাদের এখানেও একটা আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে আমি বলবো সেখানে কি অবস্থা হয়। সেটা স্থূল হলো, সেটা সূক্ষ্ম হলো না, কমে গেল না। সূক্ষ্ম হয় কখন, কোন জিনিসকে টুকরা করলে সূক্ষ্ম হয়। যখন ঝাঁকি দিলেন তখন স্থূল, যখন তাকে কাপের মধ্যে দিয়ে 1 চামচ নিলেন তখন সূক্ষ্ম হয়ে গেল। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। ঔষধ প্রস্তুত প্রণালী ইনশাআল্লাহ এখানে আলোচনা হবে, ঔষধ প্রস্তুত প্রণালীও আপনাদের এখানে আলোচনা হবে। তাইলে স্বল্পতম সময়ের মধ্যে, এই যে স্বল্পতম সময়, এখানে একটু ব্যাখ্যা আছে যে স্বল্পতম বলতে কি, 2-4 ঘন্টায়, 5 ঘন্টায়, 10 দিন, প্রয়োজনীয় ঘন্টা অনুযায়ী। একটা আঁচিল নিয়ে আসছে একজনে, তো এখন দেখেন আর সেই বলে যে স্যার এই আঁচিলটা কয়দিনে ভালো করতে পারবেন। মেডিকেলের সামনে তখন আমার চেম্বার ছিল, তা আমি ওনার অবস্থা মানে প্রশ্ন ধরন দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি বললাম আঁচিল এটা ভালো করতে বোধহয় এটা বছর 10 ওষুধ খাওয়া লাগবে। তখন উনি মানে খুব মানে স্মার্ট লোক, বলেন কি আপনি 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 আমার সাথে মশকরা করতেছেন, 10 বছর লাগবে কেন? আমি তো 10 বছর যদি না লাগে তাহলে এই তো হাসপাতাল সামনে, আপনি যান না হাসপাতালে, হাসপাতালে গিয়ে একটা মেশিন, তখন আমাদের বরিশাল সাগরদী হাসপাতালে তখন একটা মেশিন আছে, এটা খুঁটে খুঁটে উঠে ফেলা আঁচিলটা, আপনি জানেন এখানে উঠে ফেলেন। উঠে রেখে আপনার কাছে আসছি, তা আমার কাছে যখন আসছেন তখন আপনি এই কথা জিজ্ঞেস করেন কেন? যতদিন প্রয়োজন আছে ততদিন লাগবে। আপনি তাহলে আমাকে মানে আগেই প্রশ্ন করেন কেন? অ্যালোপ্যাথি কোনো ডাক্তারের কাছে গিয়ে কি আপনি প্রশ্ন করেন যে রুগী কতদিনে ভালো? তাহলে আমাকে প্রশ্ন করেন কেন? তখন উনি বুঝতে পারছে, ঠান্ডা হয়ে ওষুধ দিয়েছে।
এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা টিউমার যেখানে সার্জারিক্যাল কেস, সেখানে যদি আপনার ভালো হইতে 6 মাস, 1 বছর, 2 বছরও যদি ভালো হয়, এটা তো লাখ। অনেকে পাইলসের রুগী আসিয়া বলে জ্বালা পোড়া। সেদিন একটা রুগী, বুঝছেন, পাইলসের রুগী কিন্তু এখন বেশি। এই পাইলস নিয়েও আমি আলোচনা করবো আপনার শেষের দিকে, হয়তো 3য় মাসে আলোচনা হবে। এখন দেখেন, এই রুগীগুলো একটা ভালো করলে গ্রামের অনেকেই আপনার কাছে চলে আসবে। ইদানিং এই রুগীগুলো খুব বেশি, মলদার বের হয়ে যায়। এখন এই রুগী সার্জারিতে গেলে আবার হবে, এবং এটা ভালো হয় না। কিন্তু আপনি জ্বালা পোড়া সব কমাইয়া দেবেন যদি বলে 5 দিনে, এমন তো কোনো কথা না। যাই হোক, এইরকম করে স্বল্পতম সময় বলতে প্রয়োজনীয় সময়, যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ রোগীকে আরোগ্য দান করব। তাহলে আমরা দেখেন একটু আলোচনা করি, একটুখানি আলোচনা না করলে হবে না। আমি পূর্বের যে আলোচনা করছি তার ভিতর থেকে অর্গাননের মূল বিষয়টাই আমি আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যতটুকু সম্ভব, যেন আজকে একটু ভাষা জ্ঞানটা আপনি নিয়ে যেতে পারেন। একেবারে ডিপে পৌঁছবো না কিন্তু। যেমন 1 থেকে 8 নম্বর কথা বলছি আমি, যে এখানে কি কি থাকবে। 1 নম্বরে যেন লক্ষ্য উদ্দেশ্য আলোচনা হয়ে গেছে, 2 নম্বরে নীতি আদর্শ আলোচনা হয়ে গেছে, এরপরে হলো যোগ্যতা। 5 থেকে 8 নম্বর সূত্র হলো যোগ্যতা। আপনার কি যোগ্যতা নিয়ে বসবেন আপনি, সেই যোগ্যতার গুলা কথা বলা আছে। রুগীলিপি সম্পর্কে জানতে হবে, ওষুধের মাত্রা সম্পর্কে জানতে হবে, ওষুধ প্রস্তুত প্রণালী সম্পর্কে জানতে হবে। এগুলা কি কি জানতে হবে, এটা 5 থেকে 8 নম্বর। লক্ষণ সমষ্টি জানতে হবে পুরো। আর আপনার বৈশিষ্ট্য কি হবে, আপনার বৈশিষ্ট্য ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ওষুধ কিভাবে দিতে হবে তার জ্ঞান অর্জন করতে হবে। আপনার বৈশিষ্ট্য কেমন হবে তা 3 থেকে 4 সূত্রের মধ্যে আপনি পেয়ে যাবেন। এতটুক, শুধু এতটুক জানেন আপনি, 8টা সূত্র হয়ে গেল। 1 এর মধ্যে আপনি জানবেন লক্ষ্য উদ্দেশ্য, 2 এর মধ্যে নীতি আদর্শ, 3-4 জানবেন আপনি বৈশিষ্ট্য কি, আপনি কোন বৈশিষ্ট্য নিয়ে চিকিৎসা করবেন জেনে যান। আর আপনার যোগ্যতা কি কি হবে, ঔষধ জানতে হবে, ঔষধের মাত্রা জানতে হবে, ওষুধ প্রস্তুত প্রণালী জানতে হবে, কিভাবে দেবেন এগুলা জানতে হবে, লক্ষণ কিভাবে নিতে হবে, লক্ষণ সমষ্টি যে রোগ নিরাময় করে এটা জানতে হবে। এগুলা না জানলে তো হবে না আপনার। তাইলে আমরা 8টা সূত্র এভাবে করে, আমরা যারা পড়া আছেন তাদের পক্ষে একটা সুবিধা, এই জন্য আগে পড়তে বলি। যারা পড়েছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন, অনেক কথা আপনার মনে পড়ে যাবে। আর একটা কথা বলছি, চিকিৎসককে জানতে হবে কি, চিকিৎসক হয়ে গেল, চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসককে কি জানতে হবে, গতিময়। তো গতিময় কি, ডাইনামিক। হ্যানিম্যানের এই মূল থিওরিটাই হলো ডাইনামিক, গতিশীল। গতি নাই, হোমিওপ্যাথি নাই। এর কি কি গতি, 3টা গতি, 3টা গতিময় থাকতে হবে। একটা হলো জীবনী শক্তি, এটা দেখা যায় না, 3টা জিনিস দেখা যায়। এই 3টা গতিময় যে জিনিস, অদৃশ্য, ডাইনামিক্স, দেখা যায় না, ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে চোখে দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দেখা যাবে না। এই 3টা জিনিস আপনার জানতে হবে। এই 3টা জিনিস যদি আপনি গতিময় না হয়, স্থূল হয়, জড় পদার্থ হয়, তাহলে হোমিওপ্যাথি না। এটা আপনি একেবারে নির্দ্বিধায় থাকতে পারেন, হ্যানিম্যান এই কথা বলছেন এবং এই কথা অনুযায়ী আমরা চলি। একটা হলো জীবনী শক্তি। জীবনী শক্তি সম্পর্কে জানার কথা প্রথম দিকেই আপনাকে বলেছি, 9 থেকে 10 নম্বর সূত্রটা পড়বেন। সুযোগ পেলে মাঝখানে ফাঁকে কোনো আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যতটুকু বললাম অতটুকু জানলেও আপনি নিজে পড়ে বাকিটা জানতে পারবেন। রোগ একটা শক্তি, জীবনী শক্তিটা একটা শক্তি, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কোনো দূরবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। রোগকেও ধরা যায় না, ছোঁয়া যায় না, দূরবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। কোনো ভাইরাসকে আবিষ্কার করে ওটা বলা যায় না। এবার বাংলাদেশে যে করোনা আসছে, তা 100 কয়বার যেন তার ভোল পাল্টাইছে। ভোল পাল্টানো মানে সে রং পরিবর্তন করছে। আজকে নিউজে আসছে কত, অনেকবার সংখ্যাটা আমার মনে নাই, অনেকবার তার পরিবর্তন হয়ে গেছে। তার এই পরিবর্তনটা কি জানেন, এই পরিবর্তন ব্যক্তি মানুষের মধ্যে এই ভাইরাসটা গিয়ে তার প্রবণতা, তার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ লক্ষণ, অর্থাৎ এক একজন মানুষ এক এক রকম, তার সাথে মিলে এটা লক্ষণ সমষ্টি পাল্টে গেছে। তো এইটা অ্যালোপ্যাথিতে এইটা বলে যে এক একটা ভাইরাসের রং পরিবর্তন করছে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো তার লক্ষণ পরিবর্তন করে ফেলছে। আর প্রত্যেকটা মানুষেরই লক্ষণ আলাদা, যার জন্য হোমিওপ্যাথি ঔষধ প্রত্যেকটা লোকের জন্য ভিন্ন ভিন্ন। একটা ঔষধ দিয়া এই করোনার চিকিৎসা হয় না। যার জন্য আমার করোনা ক্লাসে, অ্যাডভান্স ক্লাসে, একটা করোনার উপরে 2টা ক্লাস হয়েছে, ভিডিও আপনারা ডাউনলোড করে এটা শুনতে পারেন। সেখানে আমরা অনেক ঔষধের কথা বলেছি। সুযোগ পেলে আপনাদের এখানেও আমি কিছু কাজ দিয়ে দেবো,
সেখানে আর্সেনিক লাগতে পারে, ব্রাইনিয়া লাগতে পারে, বেলডোনা লাগতে পারে, জেলসিমিয়াম লাগতে পারে, রাস্টক্স লাগতে পারে, অনেক ঔষধ লাগতে পারে। সেই লক্ষণ সদৃশ্যে ঔষধটা হবে। তাইলে রোগ হলো একটা শক্তি, এটা বিশ্বাস করতে হবে হোমিওপ্যাথি করতে হলে। আর যেহেতু শক্তিকে ধ্বংস করতে হলে আরেকটা শক্তি লাগে। রোগ শক্তিকে জানবে কোথায়? মনে করে রাখেন 11 থেকে 18 নম্বর সূত্র আপনি ভালো করে 11 থেকে 18 নম্বর অধ্যায় প্যারা আপনি জানলেই বুঝতে পারবেন যে আসলে রোগ শক্তি সম্পর্কে হ্যানিম্যান কত তথ্য দিয়ে দিছে। কেমন? ঔষধ একটা শক্তি, ঔষধ শক্তি সম্পর্কে 19 থেকে 23 নম্বর অধ্যায়ের মধ্যে প্যারার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে যে এইটাও একটা শক্তি, ঔষধ শক্তি। কি করে ঔষধ শক্তিটা উৎপাদন হয়, কি করে ঔষধ শক্তির থেকে আবার রোগ শক্তিকে ধ্বংস করে, কিভাবে করে, এটাও আমরা জানতে পারবো। এই জন্য আমাদের করতে হবে কি, এর পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো সদৃশ রিস্টোর। সদৃশ কথাটা আসছে না? চিকিৎসককে জানতে হবে গেল গতিময় শেষ। সদৃশ কিভাবে হলো? প্রথম প্রুভিং এর সময় যে আমি কথাটা বলেছি, চায়না আলোচনার সময় কিছু কথা বলেছি, প্রথম ভূমিকায় কিছু কথা বলেছি, সেই কথার মধ্যে আছে যে একটা ওষুধ খাওয়াবার পরে যতগুলা লক্ষণ প্রস্ফুটিত হয় সেই ঔষধের সূক্ষ্মতম ভাবে শক্তিকৃত অবস্থায় যদি ওই ধরনের লক্ষণ সমষ্টি পাওয়া যায়, তাকে যদি সেবন করানো হয় তাহলে রোগ আরোগ্য হবে। এই সদৃশ হলে অর্থাৎ রোগীর অবস্থার সাথে ঔষধের অবস্থাটা, প্রবীণকৃত অবস্থাটা যদি সদৃশ হয় তাহলে রোগ আরোগ্য হয়। এই কথাটা আমরা জানবো 24 থেকে 70 নম্বর সূত্র। 70 পর্যন্ত যদি আপনি এটা পড়েন, 24 থেকে 70 আপনি এই কথাগুলো দৃঢ়ভাবে হ্যানিম্যান অত্যন্ত সুন্দরভাবে, পথ একটাই, অনেক সময় থাকলে কথা বলা যেত। হ্যানিম্যান 52 নম্বর সূত্রের মধ্যে বলছে দুইটা সরলরেখা একটাই সরলরেখা আঁকা যায় দুইটা বিন্দু দিয়া। হ্যানিম্যানই এটা আবিষ্কার করেছেন। এই দ্বিতীয় কোনো পথ নাই। দ্বিতীয় পথ খোঁজ করা এটা ভ্রান্ত। কেমন? তাইলে এইখান থেকে আমরা প্রথম চ্যাপ্টার দর্শন শেষ হয়ে গেল। এরপরে দর্শনের পরে আমরা যে আলোচনাটা করব সেটা হলো গিয়া, সেই আলোচনাটা এই সামনে চলতেই থাকবে, এখানে শুধু উল্লেখ করে দেব মাত্র। আরোগ্য শিল্পের 3টা দিক আছে। কি কি দিক? 72 থেকে 291 এর মধ্যে 3টা দিক আছে। একটা হলো রোগ বিষয়ক জ্ঞান। রোগ কি? রোগ কাকে বলে? মায়াজামিক জ্ঞান কেন লাগবে? রোগীলিপি কিভাবে করতে হবে? একেবারে 72 থেকে 104 পর্যন্ত এই কথাগুলো ইলাবোরেট লেখা, মানে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। রোগীকে কিভাবে প্রশ্ন করতে হবে, হ্যানিম্যান কিছু বাদ রাখে নাই। রোগীলিপি সম্পর্কে ডিটেলস আলোচনা করা এই ক্লাসের ধারাবাহিকতার মধ্যে একেবারে কমপ্লিট করা যাবে না। তবে একটা ক্লাসের মধ্যে একটা ফর্ম নিয়ে আমি আলোচনা করব ঔষধ আলোচনার মাঝে, যে কি করে আপনি রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনি লক্ষণ সমষ্টিটাকে অ্যামালগেট করবেন, কি কি ধারায়, একটা ফর্ম আমি মোটামুটি ভাবে আপনাদেরকে ইনশাল্লাহ এখানে আলোচনা করে করার একটা টার্গেট আছে, ইনশাল্লাহ পারব। তাহলে এই বিষয়গুলা মায়াজামের ব্যাপারে একটু টাচ দিয়ে দেব। তাইলে আমরা কি করব, 72 থেকে 104 এর ব্যাপারটা আমরা সামনে আলোচনায় আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এরপরে আরেকটি বিষয় আছে, ঔষধ বিষয়ক ধারণা। প্রুভিং কিভাবে হবে, কোন গাছরা লাগবে, কি ধরনের প্রুভিং করলে কিভাবে লক্ষণ নিতে হবে, প্রুভিং কি কি স্টাইল, এইটা আমরা আলোচনা ব্যাপকভাবে করব না। ম্যাটেরিয়া মেডিকা আলোচনার সময় 145 পর্যন্ত, 105 থেকে 145 এর মধ্যে আমরা ম্যাটেরিয়া মেডিকার কথা উল্লেখ করেছি। সেই আলোচনাটা মোটামুটি হয়ে গেছে পিছনের দিকে স্বাভাবিক অবস্থায়, কিন্তু এর চেয়ে বেশি আলোচনা গবেষকরা করবেন। আমাদের চিকিৎসায় যতটুকু লাগবে আমরা অতটুকু মাঝে মাঝে টাচ করে আলোচনা করব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে অর্গাননটা পড়েন, একবার পড়ে একবার ধারাবাহিকভাবে পড়েন। আমি কথা বললে আপনাদের মনে পড়বে। এরপরে আছে কি 146 থেকে একেবারে 291 পর্যন্ত আপনি পাবেন আরোগ্য কি করে করতে হয়, আরোগ্য করার কায়দা কি, হ্রাস বৃদ্ধি সহ ঔষধ প্রস্তুত প্রণালী, ঔষধের মাত্রা, ঔষধ প্রস্তুত কিভাবে। আমরা ইনশাল্লাহ এই ক্লাসে ঔষধ প্রস্তুত প্রণালী আপনাদেরকে একটু দেখাবো, আপনাদের প্রয়োজনে যেভাবে প্রয়োজন হয় সেটা দেখাবো, যে কিভাবে আপনাদের ঔষধ প্রস্তুত করার জন্য প্রয়োজন হবে, এর উপরে আলোচনা হবে। এবং হাতে কলমেই অনেকটা চেষ্টা করবো লেখা দিতে। এবং এইখানে
মাত্রা কি হবে, 50 সহস্রতমিকের কাপ পরিবর্তন কখন হবে, হ্রাসবৃদ্ধিটা সম্পর্কে এই মোটামুটি অনেক পথ বাকি আছে পাড়ি দেওয়া। আমি যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু একেবারে ব্যাপকভাবে ডিটেলস আলোচনা করা কোনোটারই সম্ভব হবে না। যথাসম্ভব আলোচনার আমি অগ্রসর হব ইনশাআল্লাহ। অর্গাননের উপরে এই পর্যন্তই আমি শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।